নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব দারুণ টেস্টি কাঁচা আমের মোরব্বার রেসিপি। তবে মোরব্বা হিসাবে বানালেও এটাকে কিন্তু আমের চাটনি হিসেবেও খাওয়া যেতে পারে। কিভাবে সেটা আমি বানাতেই বলে দেব। তো কাঁচা আমের এই মোরব্বা বানানোর জন্য আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এবার আমের খোসাটা ছাড়িয়ে নেব। আমের খোসাটা একটু মোটা করে ছাড়াতে হবে, মানে খোসার যে সবুজ ভাবটা সেটা যেন ওপর দিকটায় না থাকে সেটা খেয়াল রাখতে হবে। তো প্রথমে আমি যে পিলারটা নিয়েছিলাম ওটা আলু ছাড়ানোর পিলার, যেটাতে একেবারে পাতলা পাতলাই খোসা ছাড়ানো হয়। তো পিলারটা চেঞ্জ করে নিলাম, আমি নিয়ে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এইভাবে একটু সামান্য মোটা করে আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে, যাতে আমের ভেতরের যে সাদাটে অংশটা সেটা বেরিয়ে আসে। খোসার ওই সবুজ ভাবটা যদি থাকে তাহলে খোসার কষ ভাবটা কিন্তু আমের মধ্যে চলে আসতে পারে। সেই কারণেই একটু মোটা করে আমের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবার এই আমগুলোকে আমাদের একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। আমটাকে প্রথমে চারিদিক থেকে এভাবে কেটে নিতে হবে। তারপর যে বীজের অংশটা রয়েছে তার উপরেও অনেকটা আমের ওই শাঁস থাকে, তো সেগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে বের করে নিতে হবে। দেখুন আমের টুকরোগুলো কিন্তু আমি একটু মোটা রাখছি। এখানে বীজের পাটটাও একটু চলে এসেছিলো, সেজন্য ওটাকে কেটে বাদ দিয়ে তারপর আমটাকে আমি টুকরো করে নিচ্ছি। আমটা যদি একদম পাতলা পাতলা করে কাটা হয় তাহলে মোরব্বা বানানোর সময় কিন্তু আমটা একেবারে গলে যেতে পারে। তো সেই কারণে আমটা সামান্য একটু মোটা করে কাটছি আমি। তো চারিদিক থেকে আমটাকে ভালো করে কেটে নেওয়ার পর বীজের ওপরে যে অংশগুলো রয়েছে সেগুলোকেও এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে বের করে নিচ্ছি, যাতে একটুও নষ্ট না হয় সেই জন্য ভালো করে কেটে নিয়েছি। তো আমি এখানে দুটো আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা সসপ্যানে বেশ খানিকটা জল নিয়ে জলটাকে গরম করে নিয়েছি, জলটা ফুটতে শুরু করেছে। এবার এই ফুটন্ত জলের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে 5 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে। আমটা নরম হয়ে যাবে কিন্তু একেবারে গলে যাবে না, এরকমভাবে সেদ্ধ করতে হবে। তো যতক্ষণে আমটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এখানে আরও একটা কাজ এগিয়ে রাখবো। আমি এখানে নিয়েছি 250 গ্রাম মিছরি। মিছরিগুলোকে হামানদিস্তাতে ছোট ছোট টুকরো করে আমি ভেঙে নিয়েছি। এবার মিক্সার জারের মধ্যে এই মিছরিটাকে নিয়ে মিছরিটা গুঁড়ো করে নেব। মিছরির পরিবর্তে আপনারা কিন্তু সম পরিমাণে চিনিও ব্যবহার করতে পারেন। তো দেখুন মিছরিটা গুঁড়ো হয়ে গেছে, ওটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে মিনিট 5 ফুটিয়ে নেওয়ার পর আমটাও এখন ভালো মতো নরম হয়ে গেছে, এটা আমি চেক করে নিচ্ছি, আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। চামচের মধ্যে এক টুকরো আম নিয়ে একটা ছুরি বা অন্য একটা চামচ বা কাঁটা চামচের সাহায্যে এভাবে কয়েকটা জায়গায় গেঁথে দেখে নেবেন। যদি দেখেন খুব সহজেই কিন্তু ছুরিটা আমের মধ্যে চলে যাচ্ছে, তাহলে বুঝতে হবে আমটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো এবার এই আমটাকে আমি জল ঝরিয়ে নেব। একটা ছাঁকনির ওপরে আমটা ঢেলে দিচ্ছি। আর আম সেদ্ধ করার এই যে জলটা রয়েছে এটা দিয়ে কিন্তু আপনারা আম ডাল বানিয়ে নিতে পারেন। মানে কম জল দিয়ে ডাল সেদ্ধ করে যেখানে আমরা আম ব্যবহার করি সেখানে এই জলটা দিয়ে ডালটাকে একটু পাতলা করে নিতে পারেন। আর আম ডালে আমরা যা যা ফোড়ন দিই সেটা দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে নিতে পারেন, তাহলেই আম ডাল হয়ে যাবে। অথবা এটা দিয়ে শরবতও তৈরি করা যেতে পারে। একটু বিট নুন, একটু মিষ্টি, আর তার সাথে পুদিনা পাতা থাকলে পুদিনা পাতা আর একটু জলজিরা দিয়ে দেবেন। দিয়ে এই জলটা দিয়ে শরবত তৈরি করবেন, খেতে কিন্তু সেটা দুর্দান্ত হবে। যাই হোক, ওই যে আমের টুকরোগুলো রয়েছে, মানে যেটা আমরা জল ঝরিয়ে নিয়েছি, সেটা একটা বাটির মধ্যে নিয়ে এই গুঁড়ো করে রাখা মিছরিটা এই আমের ওপরে আমি দিয়ে দিয়েছি। আমটা গরম থাকা অবস্থাতেই কিন্তু মিছরিটা এর ওপরে ঢেলে দিয়েছি। এবার হালকা হাতে একটু আমের সাথে মিছরিটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর এই পাত্রটাকে ঢাকা দিয়ে অন্ততপক্ষে 1 ঘন্টা মতো এটাকে এভাবেই রেখে দেব। তাহলেই দেখবেন মিছরিটা খুব সুন্দরভাবে গলে যাচ্ছে, একদম মিছরিটা গলে জল হয়ে যাবে। এই মোরব্বা বানানোর সময় আমটা সেদ্ধ করা হয়ে যাওয়ার পর এর মধ্যে যাতে আর একটুও জল ইউজ না করা হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আচারের মতো মোরব্বা বানানোর সময়ও জল ব্যবহার করা হলে আচারের মতো মোরব্বাও কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। তাই চেষ্টা করতে হবে আলাদা জল একটুও ব্যবহার না করার। এদিকে দেখুন ঘন্টাখানেক রাখার পর মিছরিটা সম্পূর্ণ গলে গেছে, এটা এখন ঠান্ডাও হয়ে গেছে। এইভাবে যদি চিনি বা মিছরিটাকে গলিয়ে না নেওয়া হয় তাহলে ওটা ডিরেক্টলি যদি কড়াইয়ের ওপরে দিয়ে গলানো হয় তাতে কিন্তু একটু জল ব্যবহার করতে হতে পারে। সেই কারণে এই প্রসেসটাই হচ্ছে একেবারে বেস্ট প্রসেস। যাই হোক, এবার এই আম এবং মিছরির মিশ্রণটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। গ্যাসটা অন করে দিয়েছি অলরেডি।
তো ভালো করে বাটিটা থেকে যতটুকু মিছরি রয়েছে সবটাই আমি একবারে চেঁচে নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। তারপর এটাকে একটু ফুটিয়ে নেব। ভালো করে একবার মিশিয়ে দিলাম। এবার এই মোরব্বার মধ্যে খুব সুন্দর একটা কালার আনার জন্য আমি অল্প একটু কেসার ব্যবহার করব। জাস্ট 1 চিমটে মতো কেসার নিয়েছি, নিয়ে হামানদিস্তার মধ্যে দিয়ে কেসারটাকে একটু হালকা করে ক্রাশ করে নিয়ে, মানে ওই আধ ভাঙা টাইপের করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এতে কেসারের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আর কেসারের তো একটা নিজস্ব ফ্লেভার থাকেই, তাতে এই মোরব্বাতেও খুব সুন্দর ফ্লেভার আসবে। এই হামানদিস্তার মধ্যেই আমি মিছরিটাকে ভেঙে নিয়েছিলাম, তো তার জন্য একটু মিছরির গুঁড়োও এর মধ্যে রয়েছে। সবটা সমেতই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। ছোট্ট এক টুকরো পাতলা দারচিনিও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্যই। এই আমের মোরব্বাতে কিন্তু দারচিনির ফ্লেভারটা খুব ভালো আসে। এবার মিডিয়াম ফ্লেমে রেখে এই মিশ্রণটাকে ফুটতে দিতে হবে আমাদের মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো। যতক্ষণ না একটু ঘন হয়ে আসছে, এই মিছরির যে সিরাপটা আমরা রেডি করেছি সেটা যতক্ষণ না একটু ঘন হয়ে আসছে সেই সময় পর্যন্ত এটাকে ফুটিয়ে নেব। এই যে মিছরির রসটা এখানে রয়েছে, এটাকে আমাদের একতারের রস তৈরি করতে হবে। সেটা কিভাবে করবেন একটু বলে দিই। এই যে মিছরির রসটা ফুটতে ফুটতে যখন দেখবেন অনেকটাই ঘন হয়ে এসে অনেকটা কমে গেছে পরিমাণে, আর সাইডে এরকম প্রচুর এয়ার বাবলস তৈরি হয়েছে, ছোট ছোট মানে ফ্যানার মতো তৈরি হয়েছে, তখন এটাকে স্প্যাচুলা থেকে হাতের মধ্যে নেবেন। একটু ঠান্ডা হয়ে যেতে অপেক্ষা করবেন, মানে স্প্যাচুলা থেকে একটু ঠান্ডা হয়ে গেলে 5-6 সেকেন্ডের মধ্যে একটু হাতে ধরার মতো ঠান্ডা হলে দুটো আঙুলের মধ্যে নিয়ে মিছরির রসটাকে এভাবে চেক করবেন। দেখলেন একটা তারের মতো তৈরি হচ্ছে, তার মানে কিন্তু এটা এক তারের রস তৈরি হয়ে গেছে। ঠিক এই রকম হলেই বুঝতে হবে যে এটা রেডি হয়ে গেছে। তো এই একতারের মিছরির রসটা যাতে জমে না যায় তার জন্য এর মধ্যে অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এটাতে মিছরি বা চিনি যেটাই ব্যবহার করুন সেটার রসটা কিন্তু ক্রিস্টালাইজড হয় না, আর এতে মোরব্বাতে লেবুর খুব সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হয়। যাই হোক, সমস্ত উপকরণ আবারও একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার পর আমাদের আমের মোরব্বা কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে। এবার বলি এটাকে চাটনি হিসাবে কি করে ইউজ করবেন। যখনই এটা চাটনি হিসাবে ইউজ করতে হবে, অল্প কিছুটা বাটির মধ্যে তুলে নেবেন, নিয়ে হালকা একটু গরম করে ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দেবেন। তাহলেই কিন্তু এটা চাটনি হিসাবে খাওয়া যাবে, মানে টেস্ট একদম চাটনির মতো হবে। আর যদি শুধু মোরব্বা হিসাবে খেতে চান তাহলে ফ্লেভারের জন্য কিন্তু এতে একটু এলাচ গুঁড়োও অ্যাড করতে পারেন। আমরা যেহেতু বেশিরভাগ এটা চাটনি হিসাবেই খেয়ে থাকি, সেই কারণে আমি আর এখানে এলাচ গুঁড়োটা অ্যাড করিনি। যাই হোক, এই সুস্বাদু আমের মোরব্বা আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে এটাকে রুম টেম্পারেচারে রেখেই স্টোর করতে পারেন। এটা 5-6 মাস পর্যন্ত ভালো থাকবে, আর ফ্রিজে রাখলে এটা 1 বছর পর্যন্ত খাওয়া যাবে। তবে ফ্রিজে যদি স্টোর করেন তাহলে কিন্তু অবশ্যই এর যে লিকুইড পার্টটা সেটা একটু বেশি রাখতে হবে, তার জন্য একটু চিনি বা মিছরি বেশি ব্যবহার করতে হবে। বানানোর পর এই মোরব্বা 5-6 ঘন্টা এভাবেই রেখে দিতে হবে, তারপর এটা খাওয়ার জন্য রেডি হবে। বানানোর পর সঙ্গে সঙ্গে খেলে এটা কিন্তু একটু টক লাগবে। তাহলে আপনাদের কেমন লাগলো আজকের এই দারুণ সুস্বাদু আমের মোরব্বার রেসিপিটা, সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।